আসসালামু আলাইকুম। বন্যার ভয়ে মানুষ বাদ দেয় না। যেমন এরশাদ সাহেব ঢাকা শহরকে বাঁচাইবার জন্য ঢাকা শহরের চারিদিকে বাঁধ দিছিল, কিন্তু ওই মিরপুর সাইডের বাঁধটা না ভাঙ্গা গেছিল। কারণ বন্যার প্লাবন তো একটা শক্তি, ওই শক্তিকে রুখা যায়? শক্তিকে রুখা যায় না, শক্তি রূপ চেঞ্জ করে। ঢাকা শহরে ঢুকার জন্য আর কোনো রাস্তা না পায়া ওই মিরপুরের রাস্তা দুর্বল পাইছে, ওই বাঁধটা একটু দুর্বল ছিল, ওইটা ভাঙ্গা ঢুইকা গেছে। তার মানে শক্তি রুখা যায় না, শক্তি তার রূপ চেঞ্জ করে। তেমনি আওয়ামী লীগও কিন্তু একটা শক্তি, এই শক্তি কিন্তু এখন রূপ চেঞ্জ করছে, আগের মতো নাই। 18 মাস ইনুস সরকার যতদিন ছিল ততদিন কিন্তু অডিও কলে ছিল, বাইরে আসে নাই। এখন কিন্তু বাইরে আসছে। হ্যাঁ, উনি সাক্ষাৎকার দিছে, আবার সাক্ষাৎকার দিছে কোন কোন পত্রিকায়? ইন্ডিয়ান টাইমস পত্রিকায়, ইন্ডিয়ান হিন্দু পত্রিকায় এবং আনন্দবাজার পত্রিকায়। উনি কিন্তু খোলাখুলি কথা বলছে যে আমার জন্য বিমান পাঠাক, আমি যাইতে চাই, আইনের কাছে নিজেকে সোপর্দ কইরা দিতে চাই, আমি ভয় পাই না, আমার জন্য জেলখানা রেডি করো, আমাকে যে ঝুলাইবা সে মঞ্চ রেডি করো, আমি আসবই। এবং সঙ্গে সঙ্গে দেখেন ওই যে যারা পালায়া গেছিল তারাও কিন্তু অনলাইনে আইসা বলতেছে যে আমরা সবাই একদিনে ঢুকবো। 2 কোটি আওয়ামী লীগ তাদেরকে সেলুট জানাইতে আসবে এয়ারপোর্টে। এই কথাটা কখন বলতেছে একটু খেয়াল করেন। যখন বিজেপি ক্ষমতায় আসলো, শুভেন্দু কিন্তু প্রথম বলল যে আমরা পাঠাবো শেখ হাসিনাকে, আমরা বাংলাদেশে পাঠাবো, তোমরা সেলুট দিয়ে নিয়ে যাবা। এরপরেই কিন্তু শুরু হইল ওই যে আপার সাক্ষাৎকার এবং আমাদের দেশে বিভিন্ন লোকের মানে পণ্ডিতদের বয়ান তৈরি করা শুরু হইলো বিভিন্ন চ্যানেলে যায়া। ভাই ব্রাদার, আমাদের দেশের এই মিডিয়া বা এই সুশীল সমাজ যাদের কি দেখেন বড় বড় পণ্ডিত, এরা কিন্তু কখনো জামাতকে মাইনা নিবে না। জামাত তাদের অ্যালার্জি, হ্যাঁ জামাত তাদের অ্যালার্জি। তারা মাইনা নিতে রাজি আছে আওয়ামী লীগকে। যদি বিএনপি কে না পছন্দ করি আমি, আওয়ামী লীগকে মাইনা নেবো, তাও জামাতকে মানুম না। হ্যাঁ, এক হয় আওয়ামী লীগ, না হইলে বিএনপি, এই দুইটাই আছে আমাদের দেশের সুশীল সমাজ, মাঝখানে কিছু নাই কিন্তু। আর এই যে নাইটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম কখন? ইউনূসের আমলে তো বুঝতে পারি নাই। নির্বাচিত সরকার যখন আসছে তখনই বুঝতে পারলাম। নির্বাচিত সরকার আসার পরই তো আপা বলতেছে যে আমার জন্য বিমান পাঠাও, আমি আসবো। রাগ করলেন? রাগ করার কিছু নাই, অনেক কারণ আছে এর পিছনে। শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা ভালো না, কিন্তু শেখ হাসিনার আইন কানুন টোটাল সিস্টেম ভালো। ওই সিস্টেমের মধ্যে দিয়েই তো যাইতেছেন। শেখ হাসিনা যা কিছু করছে গত 17 বছর এই দেশে, উনি সিস্টেমের মধ্যে দিয়েই করছে। এই যে সংবিধান বলি না আমরা, যে সংবিধান নিয়ে এত তুল কালাম কাণ্ড চলতেছে, ওই সংবিধানের মধ্যে দিয়েই কিন্তু শেখ হাসিনা গেছে। শেখ হাসিনা কিন্তু সংবিধানের বাইরে এক পাও ফেলে নাই। ওই সংবিধানের মধ্যে আছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য কিভাবে মানুষকে গায়েব করে দিতে হবে, কিভাবে মানুষের উপরে জুলুম করতে হবে, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রকে বাঁচাইবার জন্য রাষ্ট্রদ্রোহী নাম দিয়া কত মানুষের জীবন শেষ করে দিছে। ভাই ব্রাদার, ইউনূস সরকার যখন আসছে উনি একটা জিনিসই চিন্তা করছে, এই যে এই দেশে সবসময় তো নির্বাচিত সরকার আসে, সবসময় নির্বাচিত সরকারের অধীনেই কেন বারবার স্বৈরাচারী কর্মকাণ্ড হয়? কোন সরকারের আমলে হয় না একটু খেয়াল করেন তো। যারাই নির্বাচন করে আসছে তাদের সরকারের আমলেই তো ভাই মানুষের উপরে জুলুম করা হয়েছে, মানুষকে গায়েব করে দেওয়া হইতো ওই আইনের কথা বইলা, কারণ এরা রাষ্ট্রদ্রোহী। দেশকে বাঁচাইবার জন্য এদেরকে গায়েব করে দেওয়া, ওই সংবিধানের বাইরে কিছু না তো, ওই সংবিধানের মধ্যেই তো আছে। যার জন্য ইউনূস সরকার যখনই আসলো তারা সবাই চিন্তা ভাবনা করে বাইর করলো, আচ্ছা এই সিস্টেম গুলাকে কিভাবে বাদ করা যায়, যে সিস্টেমের মধ্য দিয়ে স্বৈরা শাসকের জন্ম হয়। ওই সিস্টেম গুলার উপরেই হাত দিল, বহু রকম সংস্কার করলো, সব কিছু কইরা একটা নির্বাচন দিল। যে নির্বাচিত সরকার বর্তমানে দেশ পরিচালনা করতেছে, দেখেন ওনারা তো সংস্কার মানবে না। এটা বুঝার জন্য ভাই অনেক জ্ঞানী হওয়ার দরকার নাই, এটা বুঝা ফেলাইছি অলরেডি, এটা বুঝার কাম সারা। এই যে পাটোয়ারির ঘটনায় বুঝা যায় ভাই, ঝিনাইদহের মধ্যে যে ঘটনাটা ঘটছে, ওই ঘটনাটার এখন যেভাবে বয়ান তৈরি করা হচ্ছে,
কেউ কেউ এসা বলতেছে ওরা নিজেরা নিজেরা মারামারি কইরা এটা সরকারের উপরে দোষ চাপাইতে চাইছিল। এই যে রাশেদ খান আছে না, রাশেদ খান মেনন, না মেনন তো তার সঙ্গে নাই, রাশেদ খানই, সে বলতেছে এই সরকারের উপরে দোষ চাপাইবার জন্য শিবির জামাত নিজেরাই এই ঘটনা ঘটাইছে। এই জন্যই বললাম এই দেশের রাজনীতি কি হইতে যাচ্ছে, এই দেশ কোন পথে যাচ্ছে এটা তো বোঝা যায়। ভাই ব্রাদার, মূল জায়গায় আসি। দেখেন, মানলেন না আপনারা সংস্কার, কিন্তু আপনারা তো 31টা দফা দিছিলেন। দেখেন, আপনারা তো 31টা দাবি জানাইছিলেন। সেই দাবিটা কখন জানাইছিলেন? হাসিনা সরকারের আমলে। হ্যাঁ, এই নতুন সরকার বা ইউনূস সরকারের আমলে না, হাসিনা সরকারের আমলেই কিন্তু ওনাদের 31টা দাবি। সেই দাবির মধ্যেই তো আছে আইন বিভাগকে স্বাধীন করে দিবেন, এবং আইন বিভাগের যে একটা সচিবালয় আছে, সে সচিবালয় আপনারা স্বাধীন একটা সচিবালয় গঠন করবেন। এই 31 দফার মধ্যে আছে না? নিশ্চয়ই আছে। আর কোনো কিছুই দরকার নাই। এই দফাটাই মানেন না কেন? এই দফাটা মানতে অসুবিধা কি? আপনারা তো আইসাই বিচার বিভাগের জন্য একটা স্বাধীন সচিবালয় যে গঠন করছিল, ওই সংস্কারের মধ্যে আপনাদেরও 31 দফার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য স্বাধীন একটা সচিবালয় থাকবে। এই সচিবালয়ের কাজটা কি ভাই ব্রাদার? কাজটা হইলো এই, দেখেন কে হবে বিচারপতি, কে হবে অ্যাটর্নি জেনারেল, এই বিচার বিভাগ কিভাবে চলবে, ওই স্বাধীন সচিবালয় যারা থাকবে তারাই ওইটা সিদ্ধান্ত নিবে। এখানে কারা থাকবে? ধরে নিতে পারেন একজন সাবেক বিচারপতি থাকবে, বড় বড় যারা পণ্ডিত আছে এবং দেশের মধ্যে যারা সবচেয়ে বেশি বুঝে আইন কানুন, তারা থাকবে, তারাই এই আইন বিভাগটাকে পরিচালনা করবে। কিন্তু বর্তমান সরকার ওইটা বিলুপ্ত কইরা দিছে। বিলুপ্ত কইরা দেওয়াতে এখন কি হইলো? ওইটা চইলা গেল কোথায়? আবার আইন মন্ত্রণালয়ের মধ্যে। হ্যাঁ, ওই আগের সিস্টেমে আইন এবং বিচার মন্ত্রণালয় আছে না, সেই মন্ত্রণালয়ের অধীনে চইলা গেল। ওই মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার মানে কি জানেন? সরকারের হাতে চইলা যাওয়া, সব পাওয়ার ওই প্রধানমন্ত্রীর হাতে চইলা যাওয়া। শেখ হাসিনার হাতে কিন্তু ছিল এই পাওয়ার গুলা। সেম পাওয়ার গুলা ধরে রাখার জন্যই স্বাধীন বিচার বিভাগকে আপনারা স্বাধীন হইতে দিলেন না। বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় যে গঠন করা হইলো, সে প্রতিষ্ঠানটাকে আপনারা বাতিল কইরা দিলেন, বিলুপ্ত কইরা দিলেন। এইটা কি করলেন? এইটা করাতেই ভাই আপা বুঝা ফেলাইছে, ও ঠিক আছে, সঠিক পথে আছে, ও তো আমারই আইন কানুন সব কিছু মানতেছে, তাহলে আমি কেন দেশে যামু না? আর ওনাকে আনার দরকারটা কেন হইতেছে? আমাদের এই ডিপ স্টেট বলেন বা এই সুশীল সমাজ বা আমাদের এই মিডিয়া, ওদের কেন দরকার ওনাদেরকে? এই জন্যই দরকার, কারণ বর্তমানে যেভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে জামাতে ইসলাম, ছাত্র শিবির, এনসিপি, এটা তো একটা ভয়াবহ ব্যাপার না? যার জন্য ওই যে মাঝখানে আপাকে আনতে চাচ্ছে। কারা আনতে চাচ্ছে? এই দেশের সুশীল সমাজ ধরে নিতে পারেন, এই দেশের ডিপ স্টেট ধরে নিতে পারেন, এই দেশকে যারা বিদেশে বৈশা পরিচালনা করে তারাই আনতে চাচ্ছে। হয়তো আপনারা বলতে পারেন ওনার তো আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় হয়ে গেছে, সঙ্গে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী কামালও আছে, তাহলে কি সে রায়টা কি ভুল? ভাই এখানেই প্রশ্ন। কারণ কি দেখেন, সরকার আইসাই তো চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরায় দিল, ওনাদের লোকজন বসায় দিল। এরপরে দেখেন ওনাদের সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোকটা জাহিদ ইসলাম, ডাক্তার জাহিদ ইসলাম, উনি তথ্য মন্ত্রণালয় আছে, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার কাছে তো সব তথ্য আছে। নিশ্চয়ই আপা আসার তথ্য ওনার কাছে আছে, নাহলে উনি হঠাৎ কেন বলল আপার প্রতি উনি ইনসাফ করবে? মানে শেখ হাসিনারও বিচার পাওয়ার অধিকার আছে, ইনসাফ পাওয়ার অধিকার আছে। তার মানে কি উনি কি বুঝাইতে চাইতেছে? অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে ওইখানে কি ইনসাফ হয় নাই? এইটাই তো বুঝাইতে চাইছে যে ওইখানে ইনসাফ হয় নাই, প্রয়োজনে আবার ইনসাফ হবে। তার মানে কি জানেন, শেখ হাসিনা যদি চইলা আসে, ওনাকে যদি সুন্দর একটা জেলখানায় রাইখা দেয় আর এই বিচার চলতে থাকে, ওনার সমস্ত মাঠের কর্মীরা চাঙ্গা হয়ে যাবে ভাই। হ্যাঁ ভাই, চাঙ্গা হয়ে যাবে, কেউ রুখতে পারবেন না। কারণ আমাদের এই সুশীল সমাজরা তো এক হয় বিএনপি, না হলে আওয়ামী লীগ। জামাতকে তো তারা মাথায় নেয় না, জামাতকে গণায় ধরে না, যার জন্য গোপন বন্দোবস্ত হইতেছে শেখ হাসিনাকে আনার, যার জন্য নতুন নতুন বয়ান তৈরি করতেছে। দেখবেন বিভিন্ন চ্যানেলের মধ্যে এবং নিজের ব্যক্তিগত চ্যানেলের মধ্যে আইসা কি সুন্দর সুন্দর বয়ান তৈরি করে। আপনারা খুব খেয়াল করলে দেখবেন গোলাম মাওলা রনি এমন চিবায়া চিবায়া মিষ্টি কইরা কথা বলে। কারণ কি জানেন, ওনার তো রাস্তা একটাই খোলা আছে। হ্যাঁ, আওয়ামী লীগ
আর কোন দল ওনাকে নেয় নাই। আগে আওয়ামী লীগে ছিল, মাঝখানে বিএনপি, আরো কোন দলে জানি গেছে, আবার ঘুরা ফিরা এই 5ই আগস্টের পর বহু চেষ্টা কইরাও কিন্তু উনি কোন দলে যাইতে পারে নাই। একজন রাজনীতিবিদ রাজনীতি না করলে তার মনে শান্তি থাকে না, যার জন্য উনিও চায়, ওনারাও চায়, একটা দল চায় আবার আওয়ামী লীগ আসুক। কারণ আওয়ামী লীগের আইন কানুন সিস্টেম সবই তো রয়ে গেছে, এবং প্রশাসনে বলেন, সচিবালয় বলেন, সব জায়গায় 17 বছর যেভাবে সেটিং করছিল ওই সেটিং এর মধ্যেই দেশ আছে, আপার সব কিছু আছে, শুধু আপা নাই। রাগ করলেন, রাগ কইরা লাভ নাই। আর আমাদের পার্শ্ববর্তী দেশও এখন চায় আপা নিজের দেশে ফেরত যাক। আপাকে পাঠানোর প্রয়োজনটা আরো বেশি হয়েছে কেন জানেন? দেখেন 2025-এ পাকিস্তান আর ভারত একটা যুদ্ধ হয়ে গেছে, কিন্তু অপারেশন সিন্দুর হয়েছে না ভাই, কাশ্মীর নিয়া। এই যুদ্ধটা কিন্তু ছিল বেসিক্যালি আকাশ যুদ্ধ। এই আকাশ যুদ্ধে পাকিস্তানের একটা যুদ্ধ বিমান যে থান্ডার কি যেন সাথে আছে, সেই যুদ্ধ বিমান ভাই যা কৌশল দেখাইছে, যে ভূমিকা পালন করছে, ইন্ডিয়ার 12টা বাজায় দিছে। ওই যুদ্ধ বিমানের নাম চারিদিকে ছড়ায় গেছে, সবাই মুখে মুখে তখন আলোচনা ছিল এই JF থান্ডার নিয়া। ওই JF থান্ডার বাংলাদেশে একটা আসছে, কে দিছে উপহার? আসিফ মনির। উনি কে? পাকিস্তানের সেনা প্রধান। যা তার সেনা প্রধান না, কিন্তু আমেরিকা, ভায়ার, ইসরায়েল এবং ইরান যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধের মীমাংসা করছিল কিন্তু উনি। হ্যাঁ ভাই, ক্ষমতা আছে, হ্যাডম আছে, সেই লোক পাঠাইছে। কেন পাঠাইছে JF থান্ডারকে? প্রশিক্ষণ নেওয়ার জন্য। প্রশিক্ষণ নেওয়ার পর বাংলাদেশের পাইলটরা প্রশিক্ষণ নেওয়ার পর আমার মনে হয় কয়েক ডজন ইন করবে। বাংলাদেশ পাকিস্তান থেকে এগুলো কিনে নিচ্ছে। এখন চিন্তা করেন, যে বিমান দিয়া তাদেরকে হারাইছিল, হ্যাঁ ভাই, এই 2025-এ অপারেশন সিন্দুর হার মানছে শুধু এই JF থান্ডারের জন্য। সেই JF থান্ডার এখন বাংলাদেশ কিনে আনতেছে। এইটা কি মাইনা নিতে পারতেছে? মাইনা নিতে পারতেছে না। তার মানে কি জানেন, যাদের উপরে ওনারা ভরসা করছিল সেই ভরসাটা ভাঙ্গা যাইতেছে। আরো কেন ভাঙতেছে? বাংলাদেশ এবং পাকিস্তানের একটা গোয়েন্দা চুক্তি হয়েছে। এই গোয়েন্দা চুক্তির পিছনে কারণটা কি? একটা জঙ্গি গোষ্ঠী আছে, তেহরিকে তালেবান পাকিস্তান নামে, এরকম একটা জঙ্গি গোষ্ঠী আছে যাদের পদচারণ এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এরকম শোনা যাচ্ছে। ওই কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা গোয়েন্দা চুক্তি হয়েছে। ঠিক তেমনি একটা গোয়েন্দা চুক্তি ছিল কিন্তু আওয়ামী লীগের আমলে। কাদের সঙ্গে? ভারতের সঙ্গে। খেয়াল করে দেখেন, ভারতের গোয়েন্দাদের অফিস আদালত এখানে ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, বাইরে ছিল, হিন্দি কথা বলতো। এবং DGFI এখানে যারা গেছিল, যারা ওইখান থেকে বাইচে আসছে, ওই আয়না ঘর থেকে যারা বাইচে আসছে, তারা বলছে না হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় কথা বলতো। তার মানে কি জানেন, বাংলাদেশ এবং ভারতের সেই গোয়েন্দা চুক্তির কারণে তাদের অফিস আদালত বাংলাদেশে ছিল। এখন দেখেন ওরা তো নাই। এখন পাকিস্তানের সাথে যে চুক্তিটা হইলো গোয়েন্দা চুক্তি, ওই কারণে পাকিস্তানের অফিস এখানে হইতে পারে না। হইতে পারে তো, যার জন্য বড় মাথা ব্যথা, যার জন্য তারা বিশ্বাস করতে পারতেছে না। আর ওরা মনে করতেছে যেভাবেই হোক আওয়ামী লীগ